এ ইতিমধ্যে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব জুবায়ের রহমান চৌধুরী নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফার্মেশনের রেফারেন্স এবং এই ধরনের মৃত্যুদণ্ডের রায় থেকে কোনো ফৌজদারি আপিল এবং তৎসংক্রান্ত জেল আপিল মঞ্জুরির আবেদনপত্র এবং এই ধরনের মৃত্যুদণ্ডাদেশ রায়ের থেকে অন্য কোনো যদি বিবিধ বা ফৌজদারি রিভিশন মামলা যদি থাকে কিংবা রুল থাকে, আবেদনপত্র থাকে, সেগুলো শুনানির জন্যে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী একটি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। এই বেঞ্চটি আগামী 14ই জুন 2026 তারিখ থেকে কার্যকর হবে। কিন্তু আপনারা জানেন যে আমাদের যে কোনো মামলা কার্যতালিকা আসার আগে আসলে তার পূর্ব কর্মদিবসের তালিকাটি নির্দিষ্ট হয়। সেই হিসেবে এই সপ্তাহের আজকে হচ্ছে শেষ কর্মদিবস, বৃহস্পতিবার, এবং আমরা প্রত্যাশা করছি বিকাল নাগাদ এই যে বেঞ্চটি মাননীয় প্রধান বিচারপতি গঠন করেছেন সেই বেঞ্চে নারী এবং শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত কিংবা সেই রায় থেকে উদ্ভূত যে মামলা, যেগুলো আমি ইতিমধ্যেই বলেছি, সেগুলো স্থান পাবে, তালিকাভুক্ত হবে এবং রবিবার থেকে শুনানি হবে। আপনারা জানেন যে দুজন মাননীয় বিচারপতি এই মামলার শুনানির জন্যে মনোনীত হয়েছেন, মাননীয় বিচারপতি জনাব ভীষ্মদেব চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি জনাব KM রাশেদুজ্জামান রাজা। তারা অত্যন্ত দক্ষ বিচারপতি এবং অভিজ্ঞ বিচারপতি এবং এই জাতীয় মামলার শুনানি এবং নিষ্পন্ন করার ক্ষেত্রে তাদের অতীত অভিজ্ঞতা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে নারী এবং শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ এর যে সমস্ত আপিল কিংবা এতৎ সংক্রান্ত অন্যান্য মামলা পেন্ডিং আছে, সেগুলো দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হবে। এখানে একটি কথা বলে রাখা ভালো যে আজকে পর্যন্ত এই বেঞ্চের যিনি প্রিজাইডিং জাজ, মাননীয় বিচারপতি জনাব ভীষ্মদেব চক্রবর্তী, তিনি অন্য একটা অধিক্ষেত্রের মামলা আজকে শুনানি করছেন। সেই কোর্টে আমাদেরও রাষ্ট্রের পক্ষে মামলা ছিল। আমার মামলার শুনানি শেষে আমি মাননীয় বিচারপতি জনাব ভীষ্মদেব চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমি বলেছি যে আগামী রোববার থেকে যেহেতু আপনার এই অধিক্ষেত্র পরিবর্তন হয়ে ফৌজদারি মৃত্যুদণ্ডের কনফার্মেশন রেফারেন্স এবং ডেথ রেফারেন্স শুনানি হবে, সেক্ষেত্রে আমাদের অফিসের পক্ষ থেকে আমাদের কোনো আইন কর্মকর্তা কোনো রকমের কোনো মামলায় মুলতবি গ্রহণ করবেন না। এখানে বলে রাখা ভালো, মৃত্যুদণ্ডাদেশের সংক্রান্ত এই মামলাগুলো রেফারেন্সটা কিন্তু পরিচালিত হয় অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে। সুতরাং এই মামলার মূলত অ্যাপিলের মানে উদ্বোধক এবং মামলা পরিচালনার শুরুটা হবে আমাদের মাধ্যমে। ইতিমধ্যেই আমি আমার অফিসে আমরা জানতে পেরেছি যে রামিসা হত্যা মামলা, যেটা খুবই আলোচিত সাম্প্রতিক মামলা, তারও সমস্ত রেফারেন্সের নথি সুপ্রিম কোর্টে চলে এসেছে। এ সম্পর্কে আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমরা আশা করছি হয়তো যে দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে যাবে। দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে গেলে আমরা প্রত্যাশা করতে পারি হয়তো যে রবিবারে এই তালিকার মধ্যে এই মামলাটিও আসতে পারে। এছাড়া অন্যান্য এই জাতীয় যে মামলা আছে, সে মামলাগুলো যেভাবে আসবে সেগুলো আমরা শুনানি করব। আমাদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের যারা এই জাতীয় মামলার শুনানিতে অভিজ্ঞ, আ তাদেরকে দিয়ে স্পেশাল টিম করে দেওয়া হয়েছে, আইনজীবীদের প্যানেল তৈরি করে দিয়েছি। যারা আজকের লিস্ট দেখে শুক্রবার এবং শনিবার দুদিন, বন্ধের দুদিন তারা আ মামলাটা পড়াশোনা করবেন, স্টাডি করবেন, আর্গুমেন্ট তৈরি করবেন, যাতে রোববার থেকে আমরা আদালতকে ইফেক্টিভলি আমরা এই মামলাগুলো পরিচালনা করতে পারি। এখানে বলা ভালো যে আমি নিজেই এই মামলাগুলোই আ আর্গুমেন্ট করব এবং আমি প্রত্যাশা করি যে রাষ্ট্রের এবং আইনের শাসন, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা এবং বাংলাদেশের
বিচার বিভাগের প্রতি মানুষের যে প্রত্যাশা, অ্যাটর্নি জেনারেল হিসেবে অ্যাটর্নি সার্ভিসের কাছে যে মানুষের প্রত্যাশা যে রাষ্ট্রকে প্রপারলি যথাযথভাবে প্রতিনিধিত্ব করবেন, সেটা আমরা করতে সক্ষম হব বলে আমরা মনে করি। বিষয়টা কি এরকম যে রামিসা হত্যা মামলাটি বিরতিহীনভাবে যখন হবে শুনানি করবেন আপনারা হাইকোর্টে? আমি কিন্তু রামিসা হত্যা মামলাটার আগেও তো নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অন্যান্য যে মামলাগুলো পেন্ডিং আছে, সে মামলাগুলো তো লিস্টে আসতে পারে। শুধুমাত্র রামিসা না। আসিয়ার তো পেপারবুক চলে আসছে। আমি বললাম কোনো মানে এই আদালতে যেকোনো মামলা, যে মামলায় আসবে না কেন, সেই মামলার শুনানি করার জন্যই রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেলের অফিস শুক্রবার এবং শনিবারের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে, যেন কোনো কারণে কোনো মামলার শুনানির ক্ষেত্রে কোনো বিলম্ব না ঘটে। দ্বিতীয়ত হচ্ছে, আমার পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় আমাদের আইন কর্মকর্তাদেরকে বলে দিয়েছে এবং আমি নিজে, কোনো মামলায় আমাদের পক্ষ থেকে মুলতবি চাওয়া হবে না। আমাদের যে কোনো মামলায় মুলতবি চেয়ে মামলা বিলম্ব করার যে প্রবণতা অনেকের মধ্যে কাজ করে, এই ক্ষেত্রে আমাদের মধ্যে সেটি কাজ করবে না। আপনার টিমে কে কে থাকবে? আপনার টিমে কে কে আছেন তাদের নামগুলো? দেখুন, আমাদের টিমে আমরা যারা আইন কর্মকর্তা যারা আমাদের এই অফিসে আছেন, তারাই থাকবেন। আমার এই মুহূর্তে যারা আমার আশেপাশে আছেন তারা প্রত্যেকেই থাকবেন বলে আমি আশা করছি। যেমন ওসমান চৌধুরী, উনি থাকবেন, ব্যারিস্টার ওসমান চৌধুরী। আমার ডান পাশে আছেন ব্যারিস্টার মেহেদী হাসান, তিনি থাকবেন। আমার আরও ডান পাশে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মিস্টার জামিল হক ফয়সাল, তিনি থাকবেন। আমাদের দেওয়ান হুমায়ুন কবির রিপন, সহকারী অ্যাটর্নি জেনারেল, তিনি থাকবেন। এবং আমি আরও কয়েকজন কর্মকর্তাকে আমি নির্দিষ্ট করেছি যে আমি মামলা যেগুলো লিস্ট দেখার পরে তাদেরকে অ্যাসাইন, আর আমি নিজেই থাকবো। সুতরাং এখানে সবাই আমার নেতৃত্বেই এবং আমার প্রত্যেকটা মামলায় আমার উপস্থিতি থাকবে। অ্যাজ অ্যাটর্নি জেনারেল এই সমস্ত প্রত্যেকটা মামলার শুনানির ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের উপস্থিতি থাকবে। আচ্ছা, একটু বলি এই প্রসঙ্গে। কয়েকদিন আগে একটা আলোচনায় আপনাদের কিন্তু কয়েকজন সাবেক বিচারপতি এই দ্রুত বিচার নিয়ে সম্প্রতি যে রায়গুলো হয়েছে এগুলো নিয়ে ওনারা একটু আশঙ্কা ব্যক্ত করেছেন যে দ্রুত বিচার হয়ে যাচ্ছে কিনা, এবং অতীতের মনের পুকুর মামলার রেফারেন্স ওনারা টেনেছেন যে প্রভাবিত হচ্ছে কিনা মিডিয়া বা লেখা। এগুলো কি আপনারা কি মনে করেন যে দ্রুত বিচার হয়ে যাচ্ছে বা মানে বিচারটা ঠিক মতো হচ্ছে না, আনজাস্টিস বা কিছু হচ্ছে? না, আমি এটা মনে করি না। দেখুন, আসলে তো একটা বিচার একটা আইনি প্রক্রিয়ার মধ্যে চলে এবং সেক্ষেত্রে রাষ্ট্রের যেমন কোনো ব্যক্তির বিচার করার যেমন অধিকার আছে, একইভাবে রাষ্ট্রের দায়িত্ব যিনি অভিযুক্ত ব্যক্তি তিনিও যেন আইনের সমান সুযোগ লাভ করেন। তো আমরা যদি একটা অতি সাম্প্রতিক রামিসা মামলায় যদি দেখি, তাহলে কোনো মামলায় যদি কোনো অভিযুক্ত ব্যক্তি যদি তিনি আইনজীবী দিতে না পারেন কিংবা না দেন, রাষ্ট্রের পক্ষে দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে তার স্টেট ডিফেন্স দেওয়া। তো সেটা তো রাষ্ট্র করেছে। একটা মামলা, আরেকটা কথা বলে রাখি, যারা এই কথাটি বলে থাকেন, হ্যাঁ, অনেক ক্ষেত্রে যেটা হতে পারে না তা না, কিন্তু আমাদের সংবিধানও কিন্তু দ্রুত এবং বিচার প্রাপ্তির একটা সাংবিধানিক অধিকার প্রত্যেকের রয়েছে। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার পরিবার দেখতে চান যারা হত্যাকারী তারা আইনের মুখোমুখি হয়েছেন, এবং যিনি অভিযুক্ত ইনোসেন্ট ব্যক্তি, নিরপরাধ ব্যক্তি, তিনি যেন কোনো কারণে আইনের দ্বারা আইনি বিচারের মাধ্যমে যেন কোনো অন্যায় শিকার না, সেটাও সুনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং দেখতে হবে যে এই মামলাটি তড়িঘড়ি বলতে কি বোঝান আপনি, আর বিলম্ব বলতে কি বোঝায়। এর তো কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, বরং সংবিধানের ম্যান্ডেটটা হচ্ছে যত দ্রুত সম্ভব মানুষের বিচার প্রাপ্তি এবং প্রকাশ্য আদালতে বিচার প্রাপ্তি। এটা সাংবিধানিক অধিকার। এটা প্রকাশ্য আদালতে হয়েছে। একটা মামলা আসামি গ্রেপ্তার হয়েছে, তিনি ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক তিনি আদালতের সামনে স্বীকারোক্তি দিয়েছেন, দোষ স্বীকার করেছেন, তাকে সাক্ষী এসেছে, তাকে সাক্ষীদের জেরা করার জন্য সুযোগ দেওয়া হয়েছে, তাকে এক্সামিন করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে। এই যে আইনি প্রক্রিয়া অন্যান্য সকল মামলার ক্ষেত্রে, সেই সমস্ত আইনি প্রক্রিয়া এই মামলা এবং যে সমস্ত মামলাগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি, এগুলো আইন অনুযায়ী পরিচালিত হয়েছে। সুতরাং আইন অনুযায়ী যদি আইনের সঠিক প্রয়োগ হয়, তাহলে তো কোনো ব্যক্তির ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। আর যে আশঙ্কার কথা বললেন, এমন আশঙ্কা মানুষ যারা বলবেন যে খুব দ্রুত হয়েছে, তারা তো এই আশঙ্কাও ব্যক্ত করেন যে দীর্ঘসূত্রিতার কারণে মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। সুতরাং আপনি কোন দিকে যাবেন? বরং আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব দ্রুততম সময়ে কোনো অপরাধ এবং অপরাধী বিচারের মুখোমুখি করে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত দোষী দায়ী ব্যক্তিদেরকে
শাস্তি দেওয়া এবং নিরপরাধ ব্যক্তিদেরকে মুক্ত করা।